আগামী দিন কপালে দুঃখ আছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। সেটা করতে গেলে তদন্তের জন্য যথাযথ আইনি অধিকার নিয়ে দেশের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে আইপ্যাক তথা একটি কর্পোরেট সংস্থা যাকে আমরা এখানে জানি যে চরম দুর্নীতিগ্রস্ত এবং পশ্চিমবঙ্গ সরকার তা কার্যত এরাই চালায়, ব্রোকারি, টেন্ডার, লুট, কাটমানি, সিন্ডিকেট, রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারে এরা চালায়, এটা আপনারা জানেন। এবং তাদের যে ভারতবর্ষের 10টি জায়গায় একযোগে আইন মেনে ইডির যে তল্লাশি হয়েছিল তাতে পশ্চিমবঙ্গের ঘটনা সবাই জানেন। সেই বিষয় নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল এবং এই মামলাতে আজকের যে ইন্টারিম জাজমেন্ট এসেছে সেই বিষয়ে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল স্পোক্স পারসন গৌরব ভাটিয়া দিল্লি থেকে এবং রাজ্য কার্যালয় থেকে আমাদের যিনি মিডিয়া ইনচার্জ আছেন দেবজিৎ সরকার এবং বিশিষ্ট অর্থনীতিবিদ মাননীয় বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী করেছেন। আমি একটু বিলম্ব হয়ে গেল কারণ আমি আপনার পশ্চিম মেদিনীপুরের দেবরা থেকে এখন ফিরছি, আমার একটু বিলম্ব হয়েছে। আমার আপনাদের সঙ্গে 6টা 10-15 মতো মিলিত হওয়া উচিত ছিল, যা খানিকটা বিলম্ব হয়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমাদের পার্টির যে দিল্লি এবং কলকাতা থেকে যে বক্তব্য রাখা হয়েছে তার সঙ্গে সংযোজন করেই বলবো যে আজকের যে অর্ডার এসেছে, ইন্টারিম অর্ডার, বা যেহেতু শুনানি লাইভ হয়েছে, সকলে দেখেছেন, তাতে খুব পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে সুপ্রিম কোর্টে খুব দামি দামি লয়ার ইতিমধ্যে তো শত শত কোটি টাকা পশ্চিমবঙ্গের হসপিটালের জন্য উন্নয়ন না করে, চাকরি না দিয়ে, শুধু চুরি দুর্নীতিকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে খরচ করা হয়েছে। ঠিক আজকে একইভাবে সর্বোচ্চ যাদেরকে প্রফেশনাল ফিস দিয়ে দাঁড় করাতে হয় তাদেরকে ওনারা দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, মনোজ বর্মাকে বাঁচানোর জন্য। এবং সেক্ষেত্রে আজকের এই ইন্টারিম জাজমেন্ট, অন্তর্বর্তীকালীন যে জাজমেন্ট এসেছে, তাতে গত 5 বছরের মতো আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত এবং তার যে আমলা এবং তার যে সিপি, ডিজি, সিএস, এইচএস আধিকারিকদেরকে ব্যক্তিগত কাজে এবং চোরেদের পক্ষে ব্যবহার করা, সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য প্রাথমিক জাজমেন্ট এসেছে বলে আমার মনে হয়েছে। প্রথমত, ইডির বিরুদ্ধে মামলা সব স্টে করেছেন সুপ্রিম কোর্ট এবং এই যে বিষয় সরাসরি তাতে তারা যা উল্লেখ করেছেন, অবজারভেশন পার্টি না গেলেও ইডির যে আজকে প্রেয়ার ছিল রাজীব কুমার, মনোজ বর্মা এবং ডিসি সাউথ যারা আইপিএস, তাদের বিরুদ্ধে ডিওপিটিকে অ্যাকশন নেওয়ার অর্ডার দেওয়ার জন্য, সাসপেন্ড করার জন্য, সেক্ষেত্রে ডিওপিটি ভারত সরকার তাদের সবাইকে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য যারা ছিলেন তাদের সকলকে হলফনামা দেওয়ার জন্য বলেছেন এবং
পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা এবং রাজ্য পুলিশকে তারা যা যা অপকর্ম করেছেন সিসিটিভির সামনে, সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে, যাতে তাদেরকেই তাদের অপকর্মের কীর্তিগুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয়। তারা যদি ইরেজ করে মুছে দিয়েও ফেলেন, তাতেও প্রমাণ হবে ওনারা মুছেছেন। আর যদি নিজেদের কীর্তিকলাপ যা আমরা দেখেছি, বুক ফুলিয়ে সবুজ ফাইল নিয়ে যা যা করেছেন, তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে, একযোগে আইপ্যাক সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাঘিনী, চোরেদের শিরোমণি। আমরা তো জানতাম, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন। এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন। এটা একটা নবতম সংযোজন হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। আমি একে ওয়েলকাম করি। দ্বিতীয়ত, আপনারা জানেন যে কাউকে না জানিয়ে কার্যত চোরেদের মতো 8 জন সাংসদকে পাঠিয়ে দিয়েছিলেন কর্তব্য ভবনে, স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের দরজার সামনে। দরজা খোলার আগে তো খিঁচ মেরি ফটো সেশন করতে। দিল্লি পুলিশ মিনিট 10-এর মধ্যেই যা যা ওষুধ দিয়েছেন আইনি পথে, ওদের দরকার ছিল ছবি তোলা, ছবি তুলেছেন। তা আপনারাও দেখিয়েছেন যে কলকাতার আঁচ দিল্লিতে গিয়ে পড়লো, এমন আঁচ গেছে, আজকে ধোঁয়া বেরিয়ে গেছে। যাই হোক, আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা ঠিক করেছিলাম ফাইল, ল্যাপটপ আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন, সেইগুলো উদ্ধারের দাবিতে যাতে মুখ্যমন্ত্রী জমা দেন, সেই দাবিতে আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে। এরা আবেদন রিজেক্ট করে 15 অথবা 16, যে কোনো দিন 11টা থেকে 5টা। এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই, রাজ্য সরকার তীব্র আপত্তি করেন। আপত্তি করার পরে আজকেও সারাদিন হিয়ারিং হয়েছে। আপত্তি করার পরে একটু আগে অর্ডার আপলোড হয়েছে। মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা, উনি পুলিশের কথাই মেনে নিয়েছেন, যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল না। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো, এটা বলেছেন। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি, শঙ্কর ঘোষ বিজেপি করেনি। তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না। আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে, আমরা যাব। এবং নবান্নর এন্ট্রান্সে 3টে রাস্তা আছে, অপশনাল যে কোনো রাস্তা, যে কোনো ওয়ার্কিং ডেতে আমাদের গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভাবে বসতে দিতে হবে। আমরা ফাইল, ল্যাপটপ, আজকে যুক্ত হওয়া মোবাইল ফোন, রাজ্যের প্রশাসনিক কর্তৃক মুখ্যমন্ত্রী যেভাবে ডিজিসিপি চিফ সেক্রেটারিকে নিয়ে তার প্রাইভেট সেক্রেটারি গৌতম সান্যালকে নিয়ে চুরি করেছেন, এর জন্য আমাদের লড়াই আমরা করব। এবং ওরা চোরের মতো গেছিল কর্তব্য ভবনে, আমরা বুক ফুলিয়ে যেতে চাই, দিনের আলোয় যেতে চাই, জানিয়ে যেতে চাই। তাই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট অ্যাকসেপ্ট করে নবান্নর পিছনে মন্দির তলায় আমরা বসছি না। আমরা নবান্নর সামনে বসার জন্য 200 মিটার দূরে বললেও আমাদের আপত্তি নেই। ইটস আওয়ার রাইট, ডেমোক্রেটিক রাইট। আমরা এমএলএ, চোর ডাকাত নই। আমরা লাউড স্পিকার ইউজ করব না, হ্যান্ড মাইক ইউজ করব, পিসফুল্লি বসবো। 11টা থেকে 5টার জায়গায় যদি 2 ঘন্টাও দেয় তাও আচ্ছা, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা ডিভিশন বেঞ্চে শঙ্কর ঘোষ যাবেন, এটাই আমি আপনাদের জানাই। শুধু ইডির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল তা খারিজ করা হয়েছে, স্টে দেওয়া হয়েছে, কিন্তু
সিবিআই ইডির তরফ থেকে যে তদন্ত চলছে সেই তদন্ত বহাল থাকবে এরকমই এখন মনে করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, তারা তো ক্লিয়ার করে দিয়েছেন, তো লফুল তার যে সার্চ ছিল তারা তো ওয়ারেন্ট নিয়েছেন, কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়েছেন মেল করে, সেই ডকুমেন্টে তো প্লেস করেছেন। লাইভ লতে সবাই দেখেছে, লুকানোর কি আছে? লক্ষ লক্ষ মানুষ দেখেছে, কিচ্ছু লুকানোর নেই। আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত প্রচুর দামি দামি লয়ার, তারা 40 লাখ 50 লাখ টাকা করে ফিজ নেয় শুনেছি। তা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, খুব এটা আমাদের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা, ধার করা টাকা সব চলে যাচ্ছে। সেই আপনার তারা চেষ্টা করেছিল এই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার জন্য। সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেননি এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে পারে না, প্রেসিডিয়াম হতে পারে না, গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়বে এবং এই সব ধরনের ইনভেস্টিগেটিভ এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না। সব জায়গায় পুলিশ, ব্যুরোক্রেসি, রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা দলবল নিয়ে গিয়ে হামলা করবেন। ইডি তো তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে, তার 3 অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারত। মমতা পুলিশ বন্দুক নিয়ে গেছিল, এই কথাও তো তারা পিটিশনে বলেছে। রাজীব কুমার, মনোজ বার্মা তারা যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন, ফাইল ডাকাতি, ল্যাপটপ ডাকাতি, আজকে নবতম সংযোজন, মোবাইল ফোন চুরি, এই নিকৃষ্টতম কাজ। অর্থাৎ সবাই দেখেছে, উই আর হোপফুল, বাকি সুপ্রিম কোর্ট নিয়ে কোনো কথা না বলাই উচিত। রাজ্য সরকার যা যা চেয়েছিল সবটা রিজেক্ট করেছে এবং সুপ্রিম কোর্ট তার আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের হলফনামা দিতে বলেছে। আর পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশকেই বলেছে, সেদিনকার সিসিটিভি তো আর বদলানো যায় না, ফরেন্সিকে চলে যাবে, নয় সেদিনকার ঘটনা সিসিটিভি জমা দিতে হবে, দিলে সবাই চোখের সামনে দেখতে পারবেন, ওদের দেওয়া ছবিতেই ওরা দেখতে পাবেন। আর যদি মুছে দেন সে সুযোগ আপনাদের আছে, ইরেজ করে দিতে পারেন, সেটাও আপনারা মুছেছেন, প্রমাণ হবে। অতএব আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাংয়ের, যারা আজকে রেজিস্টার্ড চোর হিসেবে, ডাকাত হিসেবে, আজকে রাজীব কুমার রিটায়ার করবেন, রিটায়ার হয়তো করবেন, অন্য পোস্টে হয়তো দিয়ে দিবেন, কারণ এখানে তো কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জি রিটায়ার করেনি, হরিকৃষ্ণ দ্বিবেদীও রিটায়ার করেনি, মনোজ মালভিয়াও রিটায়ার করেনি, মনোজ পন্ত রিটায়ার তো সবে গেছে কদিন আগে, রিটায়ার করেননি, এরা কেউ রিটায়ার করেন না। অর্থাৎ রিটায়ার হয়তো করবেন না, অন্য জায়গায় দেবেন। রাজীব কুমারের স্ত্রীকে তো আবার আগে চুপি চুপি ইনফরমেশন কমিশনের পোস্টে বসিয়ে দিয়ে গেছে। ডবল ডবল চাকরি বলেছিলেন তো 21-এর পর, বলে জিতে এলেই ডবল ডবল চাকরি। ডবল ডবল চাকরি তো 2-3 জনেরই রয়েছে, আলাপন ব্যানার্জির হয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর হয়েছে, 4টে মেয়ে না 3টে মেয়েকে জামাইকে আইটিসিতে ঢুকিয়ে দিয়ে গেছে। গৌতম সান্যালের রয়েছে, 2টো বেটাই ময়াং জালানের মেট্রো ডিআরিতে কাজ করে, এদের রয়েছে। এবং এরপরে রাজীব কুমারের তো স্ত্রীর আগে রয়ে গেছে রাজীব কুমারের। কিন্তু যাই করুন, আপনাদের পরিণতি খুব খারাপ। এই গ্যাং অফ ডাকাত, এই গ্যাং অফ চোর, গোটা রাজ্য জুড়ে আওয়াজ তুলুন, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা, চোরেদের এনার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে চাকুলিয়াতে আজকে ব্যাপক অশান্তি, ভাঙচুর, আগুন, এই সমস্ত ঘটনা ঘটেছে। ভালো করছে, যা করছে সুন্দর করছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গতকালে খুব ভালো করছেন, যা করছেন সুন্দর করছেন। তো এতে ইলেকশন কমিশন, আমার ধারণা সাংবিধানিক বডি, বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল 324-এ এনাফ পাওয়ার দিয়ে গেছে, মাথা নিচু করবেন না। যথাসময়ে ভোটার তালিকা বেরোবে এবং যথাসময়ে নির্বাচন হবে এবং এই নির্বাচনে বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে। আর নির্বাচন যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের, বিজেপির নয়। কারণ আপনারা সবাই জানেন 5ই মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12:01 কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। সেটা করতে গেলে ফেব্রুয়ারির
চতুর্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে হবে। আর চতুর্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে গেলে অ্যাটলিস্ট ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অনেকগুলো ফেজ রয়েছে, রিভিশন অব দি ইলেকটোরাল রোল, পাবলিকেশন অব দি ফাইনাল ভোটার লিস্ট, নোটিফিকেশন অব দি ইলেকশন, ডেট অফ ইলেকশন, কমপ্লিশন অব দি কাউন্টিং উইথিন স্টিপুলেটেড টাইম এবং পাবলিকেশন অব দি গেজেট। যারা নতুন নির্বাচিত এমএলএ হবে তার তালিকা গেজেট প্রকাশ করা পর্যন্ত দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন, ভারতের সংবিধান দিয়ে গেছে এবং এটা টাইম ফ্রেমের মধ্যে আছে। 60 মাস পেরিয়ে গেলে কোন সরকার আপনি চান আর না চান থাকতে পারে না। তাই আগুন লাগাচ্ছে তৃণমূল, এই আগুনে পুড়বে তৃণমূল, বিজেপির কিচ্ছু হবে না। নেতাজির জন্মদিনে পরীক্ষা নিয়ে এবার রাজ্য কেন্দ্র সংঘাত, 23 জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ঘোষণা, পাশাপাশি সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন। আমি জানি না, বিষয়টা জেনে বলবো দাদা। এবং আমি সুকান্তবাবুকে বলবো খোঁজ নিতে।